হ্যালো হ্যালো, টেস্টিং টেস্টিং, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি এবং সন্ধ্যে থেকে ভীষণভাবে ভালো রয়েছি, কারণ এরকম একটা ম্যাচ দেখার পর, এরকম একটা রেজাল্ট দেখার পর, বিশেষ করে একটা টপ লেভেলের টিম যারা ফাইটে রয়েছে লিগ শিল্ডকে ধরে রাখার জন্য, সেখানে সেই ম্যাচ তারা জিতছে একজন ইন্ডিয়ান স্কোরারের জোড়া গোলে। তো সেরকম একটা ম্যাচ দেখলে নিজের ভারতীয় প্লেয়ারের পা থেকে একটা ম্যাচে দুটো গোল দেখা এবং সেই দুটো গোলের জন্য মুম্বাই সিটি এফসির মতো টিমের জেতা দেখা, এটা দেখলে অবশ্যই মুড কিন্তু ভালো থাকে। সন্ধ্যেটা খুব ভালো কেটেছে এবং বেশ কিছু বিষয় রয়েছে সেইগুলো নিয়ে একটু ভাট বকার জন্য এসে গেছি। পরপর কয়েকটা টপিক রয়েছে যেগুলো নিয়ে বেশ কিছু রিউমার চলছে, কমেন্ট এসেছে, মেসেজ এসেছে, চলো শেয়ার করা যাক রাত্রের এই ভিডিওটাতে। যেখানে প্রথমেই কথা বলবো সন্ধ্যেবেলার ম্যাচটা, বিক্রম প্রতাপ সিংয়ের দুটো গোল, অসাধারণ দুটো ফিনিশ হয়েছে। একটা স্ট্রাইকারের সিম্পল কাজ হচ্ছে যে যেখানে গোলের সুযোগ রয়েছে, যেখানে গোলের গন্ধ রয়েছে, সেখানে পৌঁছে যাওয়া, এবং বিক্রমের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। প্রথম গোলটা সিরিয়াসলি বেঙ্গালুরু এফসি কেন থমকে গিয়েছিল, কারণ ফাউলের অ্যাপিল তো মুম্বাই সিটি এফসি করেছিল, ফাউল তো হয়েছিল সুনীল ছেত্রী আপুইয়াকে করেছিল। তো সেখানে বেঙ্গালুরুর ডিফেন্ডাররা কি করে থেমে গেল, বা তারা থেমে অ্যাকচুয়ালি কী মজা নিচ্ছিল জানি না। ওই জায়গা থেকে ছাংতের একটা ছোট্ট করে পাস এবং বিক্রম প্রতাপ নিজের পজিশনে দাঁড়িয়েছিল, সেখান থেকে একটা কোয়ালিটি ফিনিশ। এবং দ্বিতীয় গোল, আমি বলবো ফার্স্ট গোলের থেকেও সেরা গোল হয়েছে দ্বিতীয় গোলটা। যে জায়গা থেকে ইকার ওর জন্য বলটাকে ক্রস বাড়ায় এবং ও যেভাবে পজিশন নিয়েছে, যে জায়গা থেকে ও হেডার নিয়েছে, গুরপ্রীতের কিছু করার ছিল না। আজকে হ্যাট্রিক পেতে পারতো, একটু তাড়াহুড়ো করেছে। এটা কি হয়, আস্তে আস্তে যত সিনিয়র হবে, যত এক্সপিরিয়েন্স বাড়বে, যত ম্যাচ খেলবে, যত এই ধরনের ভাইটাল ম্যাচে গোল করবে, তত ওর মধ্যে কনফিডেন্স ফিরবে। এবং আমরা বারবার তো কথা বলি যে হুইজ আফটার সুনীল ছেত্রী, তো এরা কিন্তু রয়েছে, এরকম না যে এরা নেই। সব টিমে সবাই চান্স পায় না, কিন্তু যারা চান্স পায় তারা যতটা কাজ করে দেখাতে পারে, সবসময় সেটা স্যাটিসফ্যাক্টরি হয় না। কিন্তু তার মধ্যে অন্যতম আপাতত কিন্তু বিক্রম প্রতাপ যতটুকু সুযোগ পাচ্ছে ততটুকু নিজের খেলার ধরনও চেঞ্জ করেছে, নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছে, গোল করছে, অ্যাসিস্ট করছে। এই সিজনে 3টে গোল হয়ে গেল, একটা অ্যাসিস্ট হয়ে গেল, এবং রেগুলার বেসিসে ওর ওপরে কিন্তু পিটার ক্র্যাটকি ভরসা রাখছেন। এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপিন সিং হয়ে গেছে বেঞ্চড, এবং ফার্স্ট চয়েস লেফট উইঙ্গার বা লেফট ফরওয়ার্ড কিন্তু হয়ে গেছে বিক্রম প্রতাপ। অসাধারণ একটা সময়ের মধ্যে যাচ্ছে, যদিও তার পার্সোনাল লাইফটা একদমই ভালো ছিল না। জাস্ট কয়েক সপ্তাহ হয় কিন্তু বিক্রম নিজের বাবাকে হারিয়েছে, বাট তারপরেও যেই পারফরমেন্স বিক্রম তুলে ধরছে, হ্যাটসঅফ। তো আরও গোল করুক, আরও ইন্ডিয়ান প্লেয়াররা গোল করুক, এবং এরকম ম্যাচ, এরকম একটা ম্যাচ ডে আমাদের মতো ভারতীয় ফুটবল ফ্যানেদের জন্য মেমোরেবল হয়ে থাকবে, যেখানে একটা টপ টিম জিতছে, সেটাও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের জোড়া গোলে। দেখা যাক কত দূর অবধি এই সিজনটা বিক্রম প্রতাপের ভালো যায়। এবং অবশ্যই মুম্বাই সিটি এফসি তারা কিন্তু রিদিমে ফিরে এলো, ব্যাক টু ব্যাক উইনের পর তারা রিদিমে ফিরে এলো, এবং 1 পয়েন্টের ডিফারেন্স আপাতত মোহনবাগানের সাথে, সেম পয়েন্টে রয়েছে এফসি গোয়ার সাথে, যদিও গোয়ার একটা ম্যাচ কম রয়েছে ওদের থেকে। এবং অবশ্যই আর পরের ম্যাচটা থেকে পজিটিভ পয়েন্ট তুলে ফেলতে পারলে কিন্তু ওড়িশা এফসির বর্তমানে যে পয়েন্ট রয়েছে 15 ম্যাচে, সেই পয়েন্ট কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে যাবে। এবং যেটা বারবার বলছিলাম যে এই 4টে টিমই কিন্তু আপাতত যোগ্য দাবিদার রয়েছে লিগ শিল্ড জেতার জন্য। যদি আবারও টেবিল কিছু ঘেঁটে যায় সেটা পরের ব্যাপার, যে ঘাঁটবে সে বুঝে নেবে। কিন্তু আপাতত আমাদের সবার চোখে যেটা দেখা যাচ্ছে যে এই 4টে টিমের মধ্যে কিন্তু ফাইট জোরদার হতে যাচ্ছে, লাস্ট যে 7টা-8টা করে ম্যাচ তাদের বাকি রয়েছে সেখানে। আচ্ছা, এর পরের ব্যাপারগুলো কিন্তু প্লেয়ার আর কোচেদের নিয়ে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ইস্টবেঙ্গল প্লেয়ার, নতুন সিগনেচার হওয়া আলেকজান্ডার প্যান্টিচ আসছে কবে। যেদিন থেকে সিগনেচার হয়েছে সেদিন থেকে সবার প্রশ্ন যে আসছে কবে প্লেয়ারটা, নামছে কবে মাঠে। তবে আপাতত যা খবর, যা আপডেট এই মুহূর্তে কনফার্মড হয়ে উঠে আসছে যে প্লেয়ারটার কিন্তু ভিসা এই মুহূর্তে ডান। আমি ন্যাচারালি এগুলো সবসময় খবর রাখতে পারি না, সরি ফর দ্যাট, বাট যতটুকু আপডেট তোমাদের জন্য কালেকশন করে আনতে পেরেছি সেখানে তার ভিসা কিন্তু এই মুহূর্তে ডান। এবং কোচও কিন্তু কালকে ইঙ্গিত তিনি দিয়েছিলেন যে প্যান্টিচ কিন্তু খুব তাড়াতাড়ি টিমের সাথে যোগ দিচ্ছে, এবং জামশেদপুর ম্যাচের আগেই তার হয়তো টিম হোটেলে ঢুকে যাওয়ার কথা। এবার তাকে রাতারাতি তিনি নামাবেন কি পরবর্তী ম্যাচ মানে চেন্নাই এফসি ম্যাচের জন্য তিনি রেখে দেবেন তাকে। তো দেখা যাক সেটা কি হয়। আপাতত তার সব কিছু আসার যা মানে কাজকর্ম রয়েছে সেটা অফিসিয়ালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং 22 তারিখের ম্যাচে সম্ভবত এই প্লেয়ারটা ঢুকে যাচ্ছে টিমে। কিন্তু খেলাবেন কি খেলাবেন না সেটা পরের ব্যাপার। বাট এর পরের যে ব্যাপারটা ইস্টবেঙ্গলকে ঘিরে রয়েছে আমি জানি না, এরকম কিছু ব্যাপার সামনে এলেই তো প্রচুর বড় করে স্টোরি সব জায়গাতে কভার্ড হয়ে যায়। মেন ব্যাপারটা যে ব্রাইট এনোবাখার, 3 বছর আগে আসা সেই বিদেশি প্লেয়ার, যার বর্তমানে 26 বছর বয়স, তখন যখন এসেছিল 22-23 বছরের একটা ছেলে।
অসাধারণ কিছু ম্যাচ খেলেছিল, বেশ কিছু ভালো স্কিল দেখা গিয়েছিলো। গোয়ার এগেনস্টে একটা সোলো গোল এত সুন্দর হয়েছিল যে বহুদিন অবধি সেটা আমাদের মনে থাকবে, সব ঠিক আছে। বাট তারপর থেকে না, যে ব্রাইট কেরিয়ারে বিরাট কিছু করতে পারেনি। বেশ কিছু ক্লাবে সুযোগ পেয়েছে, বেশ কিছু টপ ক্লাবে খেলেছে, মানে এইকে এথেন্সের মতো ক্লাবে সই করেছে, কভেন্ট্রি সিটিতে সই করেছে, আরও বেশ কিছু ক্লাবে সই সাবুত করার পর সেইভাবে কেরিয়ারটাও প্রোগ্রেস হয়নি। বাট ঠিক আছে, হয়তো সেই দিকে কেউ খেয়াল রাখেনি। অনেকেই রয়েছে যারা ব্রাইটের পার্সোনাল ফ্যান, তারা চায় ইস্টবেঙ্গল আবারও ব্রাইট আসুক, আবারও আপফ্রন্টে যে এই যে ফেলিসিও ব্রাউন টাউন খেলছে এদের থেকে ব্রাইট অনেক বেটার হবে, এটা তাদের ধারণা। এবং সেই সূত্রেই কী হয় যে ব্রাইট যখনই কিছু পোস্ট করে, সেটা নিজের খেলার ভিডিও হোক, ছবি হোক, তার বর্তমান ক্লাবের ট্রেনিং সেশন হোক, যাই হোক না কেন, সেখানে গিয়ে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল সমর্থক তাকে প্রশ্ন করে যে আমরা তোমাকে মিস করছি, প্লিজ কাম ব্যাক ইন ইন্ডিয়া। এবং সেখানে কাল থেকে বা পরশু থেকে ব্রাইট এবার রিপ্লাই দিতে শুরু করেছে যে ইয়েস আই এম কামিং, নেক্সট সিজনে কামিং, এটা সেটা। এবং সেখান থেকে গুঞ্জন শুরু হয়েছে তাহলে তার সাথে কি প্রি কন্ট্রাক্ট হয়ে গেছে, তার সাথে কি এই মুহূর্তে সব কিছু ডান হয়ে গেছে, তাহলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তার কথা ভেবে কোথাও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অলরেডি ভেতরে কিছু প্ল্যানিং শুরু করে দিয়েছে ব্রাইটকে ফেরানোর জন্য। দেখো, ব্রাইট এই মুহূর্তে রয়েছে কিন্তু কাতারের সেকেন্ড ডিভিশনের একটা ক্লাবে, যে ক্লাবটা মোটামুটি মাঝামাঝি পজিশনে রয়েছে, এবং ব্রাইট টুকটাক গোল টোল করছে। যদিও আমি এই ক্লাবটার যে ডিটেলস বা কাতারি যে সেকেন্ড ডিভিশন রয়েছে তাদের লিগের কোনো সেইভাবে ডিটেলস পেলাম না, যে কে কত গোল করেছে, কী অ্যাসিস্ট রয়েছে, কার কত পারফরমেন্সের রেটিং কী রয়েছে, আমি সিরিয়াসলি পেলাম না। যদি কেউ পেয়ে থাকো আমাকে একটু কাইন্ডলি লিঙ্ক দিও কমেন্ট বক্সে, আমি সেটা চেক করে আরও বেটার ওয়েতে বলতে পারবো যে ব্রাইটের অ্যাকচুয়ালি বর্তমান যে কেরিয়ারটা রয়েছে সেই কেরিয়ারটা ঠিক কতটা ভালো যাচ্ছে কাতারের সেকেন্ড ডিভিশন ক্লাবে। আমি কোনো ট্র্যাক করতে পারিনি, বাট হ্যাঁ খেলার মধ্যে রয়েছে, এরকম না যে বসে রয়েছে। অন্য কোনো ওয়েবসাইটে গেলে তোমরা হয়তো ডিটেলসে কোনো তথ্য পাবে না। যেমন আমি প্রথমে ট্রান্সফার মার্কেটে চেক করলাম, সেখানে দেখলাম যে কিচ্ছু তথ্য নেই। ইস্টবেঙ্গলের হয়ে খেলার পর প্রফেশনালি সে 6টা ম্যাচ খেলেছে, এরকম কিছু শো করছে, কারণ যে ক্লাবে আপাতত সে খেলছে সেই ক্লাবেরই কোনো ডেটাবেস ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইটে নেই। তারপর আমি বিভিন্ন অ্যাপে দেখলাম যেখান থেকে ন্যাচারালি আমি চেক করি, সেখানেও পেলাম না। তো যদি কারোর কাছে থাকে তাহলে প্লিজ আমাকে একটু প্রোভাইড করো, আমি বেটার আরও ব্যাপারটা নিয়ে বলতে পারবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, একটা বিষয় তো পরিষ্কার যে ইস্টবেঙ্গলে যে ফরেনার সিলেকশন হচ্ছে সেটা কিন্তু একটা কোথাও প্যাটার্ন ফলো করে, বা কোথাও কুয়াদ্রাতের যে সিস্টেম রয়েছে, ফরমেশন রয়েছে, বা তার যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে ফলো করে হচ্ছে। তিনি র্যান্ডম কোনো নামকে এই মুহূর্তে সিলেক্ট করবেন না, বা ফ্যানরা কোথাও চাইছে এটাকে মাথায় রেখেও তিনি সিলেক্ট করবেন না। তার যে প্লেয়িং স্টাইল রয়েছে, তার যে স্ট্র্যাটেজি রয়েছে, যেভাবে তিনি ইস্টবেঙ্গলকে দেখতে চান মাঠের মধ্যে, সেইভাবেই তিনি কিন্তু প্লেয়ারদেরকে সিগনেচার করাবেন। এবং এখানে জাস্ট এই ডিসিশনটার ক্ষেত্রে ম্যানেজমেন্টের তরফ থেকে, অর্থাৎ ইনভেস্টর ইমামির তরফ থেকে কিন্তু তাকে পুরোপুরিভাবে গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে। যদি কোথাও অফিসিয়াল ব্যাপারের কথা বলা হয় বা এরকম কোনো রিউমার অথেন্টিকের কথা বলা হয়, তাহলে কিন্তু কোনোভাবে ব্রাইটের সাথে ইস্টবেঙ্গলের কোনো লিঙ্ক আপ এই মুহূর্তে নেই। এটা ফ্যানমেড রিউমারই ধরতে পারো, যেহেতু তাকে এক একজন ফ্যানকে ধরে ধরে ব্রাইট এখানে রিপ্লাই দিয়েছে, সেখান থেকে কোথাও জল্পনাটা শুরু হয়েছে। বাট কোনোভাবেই কিন্তু কোনো রকম লিঙ্ক আপ ব্রাইটের সাথে নেই এই মুহূর্তে, তো নেই বাদ দাও, কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা ভেবেও আছে বলে এই মুহূর্তে অন্তত আমার কাছে কিছু ইনফো ঢোকেনি। লাস্ট যেটা শেষ করবো সেটা আরও ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে মোহনবাগানে আন্তোনিও লোপেজ হাবাস এবং তার পরবর্তী যে স্টেপ সেটা কি হতে চলেছে। কারণ বহু দিকে বহু সময় ধরে বহু গুঞ্জন যে মোহনবাগানে নতুন কোচ আসছেই, আমি ডিনাই করছি না কোনোভাবেই, কিন্তু সেই নিয়ে কোনো রকম অফিসিয়াল ব্যাপার কিন্তু ভিতরে নেই। তবে এটা অনেকে বলবে যে দেখো, সবই কি অফিসিয়ালি বাইরে বেরিয়ে আসবে, সবই কি কেউ না কেউ রুমার অথেন্টিক ওয়েতে ছড়িয়ে দেবে? এটা তো আমাদের এখানে হয় না। আমাদের এখানে সবটাই তো ঢাক ঢাক গুড় গুড় করে রাখা হয়, সবটাই এখানে গোপনে চুপি চুপি। কিন্তু যেটা মেন ব্যাপার, যে হাবাস আসার পরে কিন্তু মোহনবাগান তার রিদিমে ফিরেছে। 4টে ম্যাচের মধ্যে 3টে জয়, একটা ড্র, 10 পয়েন্ট, 9টা গোল। তো এটা কোথাও মোহনবাগানকে রিদিম দিয়েছে, সেকেন্ড পজিশনে তুলে নিয়ে গেছে। এবং সামনের যে ম্যাচগুলো বাকি রয়েছে সেই ম্যাচগুলো থেকে ম্যাক্সিমাম পজিটিভ পয়েন্ট আর্ন করতে পারলে কিন্তু কোথাও মোহনবাগান এই সিজনে লিগ শিল্ড জিততে পারে, এরকম একটা চান্স রয়েছে। তো তার আগে মনে হয় না, এটা নিয়ে আমি আগেও কথা বলি যে তার আগে কোনোভাবেই মনে হয় না যে নতুন কোচ আসছে, এটা আসছে, সেই সিস্টেম আসছে, এরকম কিছু ভাসিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, এমনটা হতে পারে যে যদি অ্যান্থনি লোপেজ হাবাস তিনি সরাসরি কোচিং করাতে না চান, তাহলে তিনি হয়তো কাউকে রেকমেন্ড করতে পারেন, যে তার রেকমেন্ডেশনে একজন কোচ তিনি এলেন এবং তিনি কোথাও এই যে সিস্টেমটা রয়েছে, পুরো টিমটা রয়েছে, সেই টিমটাকে তিনি পরিচালনা করলেন এবং পেছন থেকে একজন মেন্টর হিসাবে, টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে বা টিম ম্যানেজার হিসাবে অ্যান্থনি লোপেজ হাবাস তিনি থেকে গেলেন। কারণ তার সাথে মোটামুটি সঞ্জীব গোয়েঙ্কার যে রিলেশন, সেটা আজকে না 10 বছর, সেই রিলেশন কিন্তু ভীষণভাবে স্ট্রং।
এবং সেখানে দাঁড়িয়ে কোথাও অ্যান্থনি লোপেজ হাবাসকে অন্ততপক্ষে গোয়েঙ্কা এই মুহূর্তে ছাড়বেন না। যেহেতু এই ডামাডোল পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়ে টিমকে আবারও চাঙ্গা করেছেন, পুরো ড্রেসিং রুমের যে গুড এনভায়রনমেন্ট সেটা ফিরে এসেছে, বেশ কিছু প্লেয়ারের পারফরমেন্সে আমরা উন্নতি দেখছি, টিম কোথাও একটা রিদিম খুঁজে পেয়েছে, একটা মোমেন্টাম খুঁজে পেয়েছে, এবং এই প্রত্যেকটা জিনিসের ক্রেডিট অ্যান্থনি লোপেজ হাবাসের। তো সেখান থেকে আবারও কাউকে নতুন নিয়ে এসে আবারও একটা সেট আপকে পুরো ঘেঁটে ফেলে আবারও তার একটা নতুন স্ট্র্যাটেজি এটা সেটা অনেক কিছু, আমার মনে হয় না এত পরীক্ষা নিরীক্ষার রাস্তায় আপাতত সঞ্জীব গোয়েঙ্কা তিনি হাঁটতে চাইবেন বলে। অবশ্যই পুরোটাই ডিপেন্ড করছে এখানে যে হাবাস কী চাইছেন। অবশ্যই তার বয়স হয়েছে 66+ এজ হয়েছে, সব দিক মাথায় রেখেও বলছি মোটামুটি তার এখনও অন্তত পক্ষে প্রফেশনাল কেরিয়ার 2 to 3 ইয়ার্স কিন্তু প্রফেশনাল কেরিয়ারে কোচিং করানোর মতো মশলা বাকি রয়েছে। তো সেইটুকু সময় তিনি যদি দায়িত্বে থাকেন বা তাকে যদি দায়িত্বে রাখা হয়, মোহনবাগান কিন্তু তার যে পরপর সাকসেসগুলো রয়েছে সেগুলোকে অ্যাচিভ করতে শুরু করবে। কারণ কোচের এজ কি রয়েছে তার চেয়েও বড় কথা একজন কোচের ভিশন কি রয়েছে। সেখানে যদি প্রপার পজিশনে প্রপার প্লেয়াররা থাকে এবং যদি প্লেয়াররা ফিট থাকে, একটা মোমেন্টাম ঠিকঠাক করে প্লেয়াররা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু সাকসেস আসবেই। বাট এখন থেকে যেখানে যেখানে যা খুশি যেভাবে হোক জোর করে কোচকে কনফার্ম করে দেওয়া হচ্ছে বা কন্ট্রাক্টে সাইন করে দেওয়া হচ্ছে, আমি জানি না তার মধ্যে কতটা অথেন্টিসিটি রয়েছে আর কতটা জল মেশানো রয়েছে, বাকিটা সময় এলে দেখা যাবে। কিন্তু বর্তমান যেটা সিচুয়েশন আমি সেটাই শেয়ার করার চেষ্টা করলাম, এর বেশি আর কিছু আমার বলার নেই। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ভাটবকা এখানে কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।